সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 অর্থাৎ ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এখান থেকে অ্যাক্টিভিটি 6.3.1। তবে আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা এই যে অ্যাক্টিভিটি 6.3.1 এর বাহিরে যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস, লিটারাল ল্যাঙ্গুয়েজ এবং একাডেমিক ভোকাবুলারি। তোমাদের এই যে অ্যাক্টিভিটি 6.3.1 এটা সম্পন্ন করতে গেলে এই টার্মগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাই আজকে এই অ্যাক্টিভিটিটা করার পূর্বে তোমাদের সাথে আলোচনা করব একাডেমিক ভোকাবুলারি, লিটারাল ল্যাঙ্গুয়েজ এবং কোহেসিভ ডিভাইস নিয়ে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এবং তোমাদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রিয় বন্ধুরা, চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এখান থেকে অ্যাক্টিভিটি 6.1.1, অ্যাক্টিভিটি 6.1.2 এবং অ্যাক্টিভিটি 6.2.1 আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি। তো আজকে আমাদের যে মূল আলোচনা সেটি হচ্ছে অ্যাক্টিভিটি 6.3.1। তো এখানে দেখো একটি টেক্সট দেওয়া আছে, ইথিক্যাল ইস্যুস অন চাইল্ড লেবার। এটা দুইটা পার্ট। তো আজকে এই প্রথম পার্টের রিডিংটা আমরা বাংলা অর্থসহ পড়ব, এবং অর্থসহ পড়ার পরে এখান থেকে যে এই যে একটা বক্স রয়েছে দেখো, ফিচার্স অফ ফর্মাল রাইটিং, সেন্টেন্সেস ইউজড ইন, এবং এইখানে দেখো তোমাদের দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। প্রথমে হচ্ছে ফিচার্স অফ ফর্মাল রাইটিং, এবং ফিচার্স অফ ফর্মাল রাইটিং মানে হচ্ছে ফর্মাল লেখার যে বৈশিষ্ট্য সেগুলো কি কি হবে সেগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে বইতে, এবং তোমাকে তার ভিত্তিতে এপাশে সেন্টেন্স সাজাতে হবে। তো দেখো এখানে প্রথম দিয়েছে ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস। এই যে ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ডগুলো ফর্মাল হবে, তার ভিত্তিতে সেন্টেন্সগুলোকে তোমাকে সাজাতে হবে। তো প্রথমে যেটা বইতে করেছে দেখো, সেখানে কিন্তু এই যে বোল্ড করে দেয়া আছে ডিগনিটি, পটেনশিয়াল, অর্থাৎ এই ওয়ার্ড দুইটা হচ্ছে এইখানে ফর্মাল চয়েস অফ ওয়ার্ড, তো এটা মার্ক করে দেয়া আছে। তো বাকিগুলো আমাদেরকে এভাবেই করতে হবে। তো দেখো 2 নম্বরে চেয়েছি কি ইউজ অফ প্যাসিভ ফর্ম, তার মানে যে সকল ফর্মাল সেন্টেন্সে প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে লিখতে হবে। এরপরে বলেছে দেখো ইউজ অফ লং সেন্টেন্সেস, এই যে লং সেন্টেন্স কমপ্লেক্স বা কম্পাউন্ড হতে পারে, তো সেগুলো এখানে লিখতে হবে। এখানে দুইটা দেয়া আছে। এরপর দেখো লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, কোহেসিভ ডিভাইসেস। তো এটা হচ্ছে তোমাদের কাছে একটু নতুন। তো আমি এই অ্যাক্টিভিটির আনসার দেওয়ার পূর্বে তোমাদের সাথে একটু লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, কোহেসিভ ডিভাইস এই বিষয়গুলো নিয়ে আগে একটু আলোচনা করব, কারণ এই বিষয়গুলো তোমাদের কাছে নতুন। তো এইগুলো আলোচনা করার পরে, অর্থাৎ তোমাদের যখন এই সেন্সটা ক্লিয়ার হবে, তখন আমি এই যে অ্যাক্টিভিটির আনসারগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে আমরা যে একাডেমিক ভোকাবুলারি, লিটারাল ল্যাঙ্গুয়েজ এবং কোহেসিভ ডিভাইস কি সেটা দেখে নেই। তো প্রথমেই দেখো একাডেমিক ভোকাবুলারি। Academic vocabulary refers to the specialized terms and phrases used in a scholarly or professional context. These terms are often more formal and precise compared to everyday language. দেখো একাডেমিক ভোকাবুলারি এমন বিশেষ শব্দ এবং বাক্যাংশকে নির্দেশ করে যা গবেষণা বা পেশাদার প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। এই শব্দগুলো সাধারণ ভাষার তুলনায় প্রায় বেশি আনুষ্ঠানিক এবং সুনির্দিষ্ট হয়। এবং এখানে এক্সাম্পলগুলো একটু খেয়াল করো। এক্সাম্পল অফ ভোকাবুলারি, একাডেমিক ভোকাবুলারি। প্রথমে রয়েছে দেখো অ্যানালাইজ, টু এক্সামিন ইন ডিটেল, টু আন্ডারস্ট্যান্ড অর ইন্টারপ্রিট সামথিং। এক্সাম্পল, দ্য স্টাডি এইমস টু অ্যানালাইজ দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অন কোস্টাল ইকোসিস্টেম। অর্থাৎ এইখানে খেয়াল করো অ্যানালাইজ শব্দটি কিন্তু আমি বোল্ড করে দিয়েছি। তার মানে অ্যানালাইজ শব্দটি এখানে একাডেমিক ভোকাবুলারি। যেমনটি তোমাদের বইতে যে একটা আনসার করে দেয়া আছে সেখানে কিন্তু ডিগনিটি, পটেনশিয়াল এই দুইটা শব্দ বোল্ড করা ছিল, অর্থাৎ ওইখানে এই দুইটা শব্দ কিন্তু ছিল একাডেমিক ভোকাবুলারি, আর এখানে অ্যানালাইজ শব্দটি একাডেমিক ভোকাবুলারি। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইটার বাংলাটাও সংযোজন করেছি। তো দেখো এখানে বিশ্লেষণ, অ্যানালাইজ, কোনো বিষয় বিস্তারিতভাবে পরীক্ষা করা যাতে বোঝা বা ব্যাখ্যা করা যায়। গবেষণার লক্ষ্যবস্তু হলো
জলবায়ু পরিবর্তনের উপকূলীয় ইকোসিস্টেম প্রভাব বিশ্লেষণ করা। তো 1 নাম্বারটা ছিল আমাদের দেখো অ্যানালাইজ। তো এইখানে অ্যানালাইজ শব্দটি হচ্ছে একাডেমিক ভোকাবুলারি। এরপরে দেখো 2 নাম্বার ইভালুয়েট। ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন বা মূল্যায়ন করা। টু অ্যাসেস অর জাজ দ্য ভ্যালু, সিগনিফিক্যান্স অর কোয়ালিটি অফ সামথিং। এক্সাম্পল হিসেবে বলা আছে দেখো, দ্য রিসার্চ উইল ইভালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ দ্য নিউ টিচিং মেথড। অর্থাৎ এইখানেও ইভালুয়েট শব্দটি কিন্তু বোল্ড করা আছে, তার মানে ইভালুয়েট শব্দটিও একাডেমিক ভোকাবুলারি। এরপর একটু বাংলাটা দেখো, কোনো কিছুর মান, গুরুত্ব বা গুণগত মান নির্ধারণ করা। গবেষক নতুন শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করবেন। তো তোমরা জানো যে তোমাদের এখন নতুন কারিকুলাম শুরু হয়েছে, সেই প্রেক্ষাপট থেকে সেন্টেন্সটা লিখেছি। তো এরপর দেখো নাম্বার 3 সিনথেসাইজ, টু কম্বাইন ডিফারেন্ট আইডিয়াস or information to form a comprehensive understanding. Example, the paper synthesizes data from multiple studies to provide a broader perspective on the issue. তো বাংলাটা খেয়াল করো, বিভিন্ন ধারণা বা তথ্য একত্রিত করে একটি পূর্ণাঙ্গ বোঝাপড়া তৈরি করা। উদাহরণ, নিবন্ধটি, তোমরা জানো এখানে যে পেপারকে বলা হয়েছে দ্য পেপার, নিবন্ধটি একাধিক গবেষণার ডেটা সংশ্লেষণ করে বিষয়ের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে। তো এখানে খেয়াল করো, এখানে এক্সাম্পলকে কিন্তু আমি সিনথেসাইজ শব্দটিকে বোল্ড করে দিয়েছি। এর মানে হচ্ছে এটা হচ্ছে একাডেমিক ভোকাবুলারি। এরপরে দেখো 5 নাম্বার এক্সামিন মানে পরীক্ষা করা। টু ইন্সপেক্ট অর ইনভেস্টিগেট সামথিং ইন ডিটেলস। দ্য রিপোর্ট, এক্সাম্পল খেয়াল করো, দ্য রিপোর্ট এক্সামিনস দ্য ইম্প্যাক্ট অফ পলিসি চেঞ্জেস অন ইকোনমিক গ্রোথ। The terms are commonly used in academic writing and discussions to convey complex ideas and facilitate clear, precise communication. বাংলাটা খেয়াল করো, কোনো কিছুকে বিস্তারিতভাবে পরিদর্শন বা তদন্ত করা। উদাহরণ, প্রতিবেদনটি নীতিগত পরিবর্তনের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর প্রভাব পরীক্ষা করে। এই শব্দগুলো সাধারণত একাডেমিক লেখনী এবং আলোচনায় জটিল ধারণা প্রকাশ এবং স্পষ্ট সঠিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তো আশা করি তোমরা একাডেমিক ভোকাবুলারি কি সেটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোহেসিভ ডিভাইস, যেহেতু তোমাদের 8ম শ্রেণীতে প্রচুর পরিমাণে লিটারেচার যোগ করা হয়েছে, সেই পুরাতন কারিকুলামের মতো নয়, এটা সম্পূর্ণই লিটারেচার বেসড। তো তোমাদেরকে এই কোহেসিভ ডিভাইস, লিটারাল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ভোকাবুলারি, সিমিলি, মেটাফোর এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতে হবে, তাহলে তোমরা তোমাদের 8ম শ্রেণীর যে সমস্যাগুলো আছে এগুলো ইজিলি ওভারকাম করতে পারবে। তো এরপর দেখো কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস হচ্ছে যেসব ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন অংশের আইডিয়াগুলোকে সংযুক্ত করে। খেয়াল করবে মনোযোগ দিয়ে, কোহেসিভ ডিভাইস হচ্ছে যে সকল ওয়ার্ড বা ফ্রেজ, অর্থাৎ নির্দিষ্ট কোনো ওয়ার্ড হতে পারে বা কোনো ফ্রেজও হতে পারে, যেগুলো একটা টেক্সটের বিভিন্ন অংশের আইডিয়াগুলোকে সংযুক্ত করে। কখনো কখনো আইডিয়াগুলো বিচ্ছিন্নভাবে থাকে, কোহেসিভ ডিভাইস সেই আইডিয়াগুলোকে সংযুক্ত করে এবং লেখক টেক্সটটিতে কি বলেছেন তা বুঝতে পাঠকদের সাহায্য করে। এইটা হচ্ছে মূলত কোহেসিভ ডিভাইস। অর্থাৎ প্রত্যেকটা লেখায় কিছু না কিছু আইডিয়া থাকে, লেখক কিছু না কিছু মেসেজ দিতে চান আমাদেরকে, তো সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা দেখা গেছে পুরো একটা গল্পের ভিতরে বা পুরো একটা টেক্সটের ভিতরে সে আইডিয়াগুলো বিচ্ছিন্নভাবে থাকে, কিন্তু এই যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করার মাধ্যমে সেই আইডিয়াগুলোকে সংযুক্ত করে পাঠকদের কাছে একটা বোধগম্য করে তোলে এই কোহেসিভ ডিভাইস। মূলত এটাই হচ্ছে কোহেসিভ ডিভাইসের কাজ। তো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো। প্রথমত হচ্ছে কনজাংশনস, অর্থাৎ বিভিন্ন ধরনের কনজাংশনস কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করতে পারে। ওয়ার্ডস দ্যাট কানেক্ট ক্লোজেস অর সেন্টেন্সেস, অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে কি কোনো ওয়ার্ড বা ক্লোজকে, কোনো সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড বা ক্লোজকে সংযুক্ত করা, এটা হচ্ছে কনজাংশনের কাজ। তো সেই কনজাংশন আবার কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করতে পারে। কিভাবে কাজ করতে পারে এক্সাম্পলটা খেয়াল করো। আই ওয়ান্টেড to go for a walk but it started raining. আমি হাঁটতে যেতে চেয়েছিলাম কিন্তু
বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে বাট শব্দটা বোল্ড করা আছে। দেখো এখানে বাট শব্দটা কিন্তু কোহেসিভ ডিভাইস, কারণ এই টোটাল সেন্টেন্সে কিন্তু একটা আইডিয়া আছে। সে আইডিয়াটা কি, আমি হাঁটতে যাব কিন্তু বৃষ্টির কারণে আমি যেতে পারছি না, অর্থাৎ বৃষ্টি আসছে বাধা হিসেবে এখানে। তো দেখো এইখানে বাট দিয়ে কিন্তু সেই আইডিয়াটাকে সংযুক্ত করা হয়েছে। আই ওয়ান্টেড টু গো ফর আ ওয়াক বাট ইট স্টার্টেড রেইনিং। এরপরে 2 নম্বরে খেয়াল করো, প্রোনাউন্স, ওয়ার্ডস দ্যাট রেফার্স টু প্রিভিয়াসলি মেনশনড নাউন্স টু অ্যাভয়েড রিপিটেশন। অর্থাৎ সহজ বাংলা যদি বলি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা বসাই সেটাই হচ্ছে প্রোনাউন। কারণ বারবার যদি নাউনের পুনরাবৃত্তি ঘটে বা রিপিটেশন ঘটে সেটা শুনতে ভালো লাগে না। তাই এটা এড়ানোর জন্য, বারবার এই রিপিটেশন এড়ানোর জন্য আমরা নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে মূলত প্রোনাউন। আর সেই প্রোনাউনও কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করতে পারে। কিভাবে দেখো, সারা ওয়েন্ট টু দ্য স্টোর, শি বট সাম মিল্কস। এইখানে শি রেফার্স টু সারা, অর্থাৎ এই সারার পরিবর্তে কিন্তু আমরা এইখানে শি ব্যবহার করেছি, কারণ আমরা জানি যে সারা একটি স্টোরে গিয়েছে এবং সারাই কি মিল্ক কিনেছে। তো এখানে সারার পরিবর্তে কিন্তু আমি শি ব্যবহার করেছি এবং শিটা এখানে বোল্ড করা আছে দেখো। তো এটি প্রোনাউন কিন্তু কোহেসিভ ডিভাইস হিসেবে এখানে কাজ করেছে। এরপরে দেখো নাম্বার 4, সাবস্টিটিউশন, রিপ্লেসিং আ নাউন উইথ আ ডিফারেন্ট ফর্ম টু অ্যাভয়েড রিপিটেশন। এইখানে খেয়াল করো, এইখানেও রিপ্লেসিং আ নাউন উইথ আ ডিফারেন্ট ফর্ম, বিভিন্ন ধরনের ফর্ম দিয়ে নাউনকে রিপ্লেস করা, অর্থাৎ সামহাট লাইক প্রোনাউনের মতো। কি কারণে? টু অ্যাভয়েড রিপিটেশন, যাতে করে আমরা এই যে রিপিটেশনটাকে এড়াতে পারি। তো খেয়াল করো, এক্সাম্পল, আই হ্যাভ এ কার, ডু ইউ ওয়ান্ট টু সি ইট। এখানে ইট হচ্ছে সাবস্টিটিউট, কারণ কি ইট দ্বারা কি আমি কারকেই বুঝিয়েছি, যে কার মানে হচ্ছে গাড়ি। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য কার, তো দি কারের পরিবর্তে কিন্তু আমি এখানে ইট বসিয়েছি। কাজে ইট এইখানে কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করেছে। দেখো কিভাবে কোহেসিভ ডিভাইস হলো এখানে ইট। আই হ্যাভ এ কার, ডু ইউ ওয়ান্ট টু সি, আমার একটা গাড়ি আছে, তুমি কি দেখতে চাও? কি দেখতে চাও? আসলে দ্য কার, ওই গাড়িটি দেখতে চাও কিনা। তো এইখানে যদি আমি কারটাকে বসাই আর কারের পরিবর্তে যেহেতু ইট বসিয়েছি সেহেতু ইট এইখানে সাবস্টিটিউশন হয়েছে কারের, সাবজেক্টের সাবস্টিটিউশন, অর্থাৎ নাউনের সাবস্টিটিউশন। কাজেই এইখানে ইট হচ্ছে কোহেসিভ ডিভাইস। এরপরে দেখো ইলিপসিস, 5 নম্বর খেয়াল করো, ইলিপসিস, ওমিটিং রিপিটেড ইনফরমেশন হোয়েন ইট ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য কনটেক্সট। অর্থাৎ ওমিটিং রিপিটেড ইনফরমেশন, অর্থাৎ পুনরাবৃত্তি করা, কোনো তথ্যের বারবার পুনরাবৃত্তি করা, সেইটাকে অ্যাভয়েড করা হয়। কিভাবে? একটু এক্সাম্পলটা খেয়াল করো। শি ক্যান প্লে দ্য গিটার অ্যান্ড হি ক্যান টু। শি বলতে এখানে একটা মেয়ের কথা বলা হয়েছে, একটা মেয়ে, অর্থাৎ সে গিটার বাজাতে পারে। এরপরে কমা দিয়ে বলছে অ্যান্ড হি ক্যান টু। এখানে হি ক্যান টু মানে কি? হি ক্যান অলসো প্লে টু, মানে সেও গিটার বাজাতে পারে, কিন্তু সেই কথাটা কিন্তু এখানে নেই, এটা ওমিট করা হয়েছে। দেখো ব্র্যাকেটে বলা আছে দ্য ফ্রেজ প্লে দ্য গিটার ইজ ওমিটেড আফটার হি ক্যান, অর্থাৎ এইখানে হি ক্যান প্লে দ্য গিটার, এই কথাটাই কিন্তু এখানে বুঝিয়েছে। কারণ প্রথম লাইনটা ছিল আমাদের শি ক্যান প্লে দ্য গিটার, সে গিটার বাজাতে পারে, অ্যান্ড হি ক্যান টু, এবং সেও পারে। তার মানে সে কি পারে? সেও আসলে গিটার বাজাতে পারে, কিন্তু সেই কথাটা কিন্তু নেই। কারণ কি? প্রথম সেন্টেন্সে আমাদের একবার অলরেডি শি ক্যান প্লে দ্য গিটার কথাটি রয়েছে। তাই এই যে রিপিটেশন এড়ানোর জন্য কিন্তু এই ইমিশনটাকে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো 6 নম্বরে ট্রানজিশনাল ফ্রেজ, phrases that help to show the relationship between ideas or sentences. একদম সহজভাবে যদি আমি বলি, যে সকল ফ্রেজ তোমার সেন্টেন্সের ভিতরে, অর্থাৎ দুইটা ধারণার ভিতরে একটা সংযোগ স্থাপন করে, phrases that help to show the relationship between ideas or sentence। যেমন এইখানে খেয়াল করো, এক্সাম্পল, however, for instance, consequently, এগুলো কিন্তু কোহেসিভ ডিভাইস, এবং এইগুলোকে যদি আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে যাই তাহলে হচ্ছে ট্রানজিশনাল ফ্রেজ, এবং এই ট্রানজিশনাল ফ্রেজও কিন্তু কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে? এক্সাম্পল সেন্টেন্স, আই ওয়াজ টায়ার্ড, হাউএভার আই স্টেড আপ লেট টু ফিনিশ দ্য প্রজেক্ট।
খেয়াল করো এখানে দুইটা ফ্রেজের ভিতরে কিভাবে সংযোগ স্থাপন করেছে। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। হাউএভার, যাই হোক, আই স্টেড আপ লেট টু ফিনিশ দ্য প্রজেক্ট, আমি এই প্রজেক্টটাকে শেষ করার জন্য আমি দেরি করলাম বা আমি থেকে গেলাম। তো খেয়াল করো এই হাউএভার দিয়ে কিন্তু আমরা দুইটা আইডিয়াকে এখানে সংযুক্ত করেছি এবং এইখানে হাউএভার হচ্ছে ট্রানজিশনাল ফ্রেজ এবং সেটা এখানে কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোহেসিভ ডিভাইসটা সম্পর্কে ক্লিয়ার বুঝেছো। আমি যদি কোহেসিভ ডিভাইসের সংজ্ঞাটা আরও একবার তোমাদেরকে দেখাই, তাহলে কোহেসিভ ডিভাইস হচ্ছে সে সকল ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন অংশের আইডিয়াগুলোকে সংযুক্ত করে থাকে। এই আইডিয়াগুলো বিচ্ছিন্নভাবে থাকতে পারে টেক্সটের মধ্যে, কিন্তু কোহেসিভ ডিভাইস সেগুলোকে কি করে সংযুক্ত করে বা একত্রিত করে, যাতে করে পাঠকরা এর মিনিংটা আরো ক্লিয়ারলি বুঝতে পারে। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ। একটু খেয়াল করো, লিটারাল ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন দ্য মোস্ট স্ট্রেটফরওয়ার্ড explicit sense without any metaphor, exaggeration or hidden meaning। অর্থাৎ সহজভাবে যদি আমি বলি তাহলে লিটারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে একদম ডিরেক্ট, অর্থাৎ যা বলা আছে ওইটাই বুঝাবে। অনেক সময় দেখো কিছু ভাবার্থ থাকে, কিন্তু লিটারাল ল্যাঙ্গুয়েজ দ্বারা সে ভাবার্থ বোঝাবে না, যেটা বলা আছে টেক্সটে জাস্ট সেইটাই হবে। যেমন বাংলায় যদি বলি, বাংলায় একটি কথা আছে পটল তোলা। পটল তোলা শব্দের অর্থ কি? পটল তোলা শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া। সে পটল তুলেছে মানে কি, সে মারা গেছে। এখন এইটা কিন্তু লিটারাল মিনিং হবে না, এটা হচ্ছে ভাবার্থ। যদি লিটারাল মিনিং হয় যে সে পটল তুলতেছে, তার মানে কেউ একজন পটল খেতে গিয়ে পটল তুলতেছে, সেটাই বুঝাবে। আর এইটাই হচ্ছে লিটারাল মিনিং। যদি এটা দ্বারা ভাবার্থ বোঝায় তাহলে সেটা লিটারাল ল্যাঙ্গুয়েজ হবে না। তো এখানে সেটাই বলেছে, দেখো, লিটারাল ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস in their most straightforward, explicit sense without any metaphor, exaggeration or hidden meaning। দেখো এখানে মেটাফোর, এক্সাজারেশন, এই লিটারারি টার্মগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এগুলো নিয়ে আমার অন্য একটি ভিডিও থাকবে, আশা করি তোমরা সেই ভিডিওটা দেখলে কিন্তু এই যে মেটাফোর, এক্সাজারেশন সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এগুলোর ব্যাখ্যা আজকে আর যাব না। when language is used literally, it means that the words convey their usual and dictionary different meanings। অর্থাৎ একদম সাধারণ অর্থ বোঝাবে, ডিকশনারি বেসড যে অর্থ আছে সেই অর্থটাই দিবে, এর কোনো ভাবার্থ বোঝাবে না বা কোনো হিডেন মিনিংও থাকবে না। একদম সরাসরি যা লেখা আছে সেটাই অর্থ করতে হবে, সেটাই হচ্ছে লিটারাল মিনিং। এক্সাম্পল খেয়াল করো, ডিরেক্ট স্টেটমেন্টস, দ্য ক্যাট ইজ অন দ্য ম্যাট। হিয়ার ক্যাট অ্যান্ড ম্যাট আর ইউজড ইন দেয়ার অর্ডিনারি সেন্স। অর্থাৎ এইখানে দ্য ক্যাট ইজ অন দ্য ম্যাট অর্থাৎ মাদুরের উপর একটি বিড়াল, মানে যা বলা আছে যা সেটাই অর্থ দিবে, একদম কোনো ভাবার্থ প্রকাশ করবে না। তো এটা ছিল লিটারাল ল্যাঙ্গুয়েজ। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের এই যে আজকে যে লিটারারি টার্ম আমি তিনটা আলোচনা করলাম। একাডেমিক ভোকাবুলারি প্রথমে ছিল, দেখো, একাডেমিক ভোকাবুলারি, তারপরে কোহেসিভ ডিভাইস এবং সর্বশেষ লিটারাল ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমরা এই টার্মগুলোকে বুঝতে পেরেছো। এখন আমরা মূল যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার। এটাকে আমাদের বাংলা অর্থ সহ প্রথমে পড়তে হবে, তারপরে যে অ্যাক্টিভিটির যে মূল যে সফটওয়্যার রয়েছে সেটি আমরা সম্পূর্ণ করব। তো প্রথমে দেখো, আমি যদি ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবারের প্রথম পার্টটিকে বাংলা অর্থ সহ পড়ি। Child labor is described as work depriving children of their childhood potential and dignity, which harms physical and mental development। আমি নিচেই বাংলাটা লিখে দিয়েছি। শিশু শ্রম এমন একটি কাজ যা শিশুদের শৈশব, সম্ভাবনা এবং মর্যাদা কেড়ে নেয় এবং শারীরিক ও মানসিক উন্নয়নের ক্ষতি করে। পরের লাইন, it is a highly contentious ethical issues in developing and underdeveloped countries where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families। এটি একটি গুরুতর নৈতিক সমস্যা, বিশেষ করে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে, যেখানে লাখ লাখ শিশু বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয় তাদের এবং তাদের পরিবারের জন্য। পরের সেন্টেন্স,
It has been going on for more than 200 years, and now is the time to put an end to it. এটি গত 200 বছরের বেশি সময় ধরে চলছে এবং এখন এটি বন্ধ করার সময় এসেছে। পরের সেন্টেন্সটি খেয়াল করো, The use of child labor in developing and underdeveloped countries raises a range of ethical concerns, including exploitation, abuse, and violation of human rights. উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে শিশু শ্রমের ব্যবহার নৈতিক সমস্যা সৃষ্টি করে, যেমন শোষণ, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন। পরের সেন্টেন্স, Children employed in these regions are often subjected to dangerous working conditions and long working hours, which can lead to physical and mental health problems. এই অঞ্চলের শিশুদের প্রায় বিপজ্জনক কাজের পরিবেশ এবং দীর্ঘ সময় ধরে কাজ করার শিকার হতে হয়, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। পরের সেন্টেন্স, In addition, they are paid low wages and are often denied access to education and health care. এছাড়া তারা কম বেতন পায় এবং প্রায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত হয়। এর পরের সেন্টেন্সটি দেখো, On the other hand, there are arguments in favor of child labor, such as the need for children to support their families financially, the importance of learning practical skills, and the argument that the alternative to child labor may be begging, stealing, or oaths. অন্যদিকে শিশু শ্রমের পক্ষে কিছু যুক্তি রয়েছে, যেমন পরিবারের আর্থিক সহায়তার প্রয়োজন, ব্যবহারিক দক্ষতা শেখার গুরুত্ব এবং শিশু শ্রমের বিকল্প হতে পারে ভিক্ষাবৃত্তি, চুরি বা আরও খারাপ কিছু। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবারের প্রথম পার্ট, যেটা আমরা অর্থসহ পড়েছি এবং তোমাদের জন্য চেষ্টা করেছি খুবই সহজভাবে উপস্থাপন করার। তো এখন আমরা আমাদের যে মূল কর্মকাণ্ড অর্থাৎ অ্যাক্টিভিটি 6.3.1 এর আনসারটা আমরা এখন দেখে নেব। তো দেখো, প্রথমেই তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো দেয়া ছিল বইতে, ইউজ অফ দ্য ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, তারপরে ছিল প্যাসিভ ফর্ম, তারপরে ছিল ইউজ অফ লং সেন্টেন্স, এবং তারপরে ছিল লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি কোহেসিভ ডিভাইস, ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। তো এর ভিত্তিতেই কিন্তু আজকে আমরা এই অ্যাক্টিভিটিটি সাজিয়েছি সুন্দর করে, এবং আমি চেষ্টা করেছি খুবই প্রাঞ্জল ভাষায় সহজভাবে উপস্থাপন করার জন্য। তো প্রথমেই দেখো, ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস। এই যে 1 নম্বর সেন্টেন্সটি, চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন of their childhood potential and dignity which harms physical and mental development, এটি তোমাদের 1 নম্বর আনসার বইতে দেয়া ছিল। তো এখান থেকে দেখো, পোটেনশিয়াল এবং ডিগনিটি এই দুইটা হচ্ছে কি ফর্মাল চয়েস অফ ওয়ার্ড। এরপর দেখো, আমি 7 নম্বর সেন্টেন্সটি এখানে দিয়েছি, অন দ্য আদার হ্যান্ড there are arguments in favor of child labor such as need for children to support their families financially, the importance of learning practical skills, and the argument that the alternative to child labor may be begging, stealing, or oaths. এখানে যে বোল্ড করা শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, অর্থাৎ আর্গুমেন্টস, ফিনান্সিয়ালি, ইম্পর্টেন্স, অল্টারনেটিভ, বেগিং, স্টিলিং। এই যে বোল্ড করা শব্দগুলো রয়েছে, এগুলো হচ্ছে এখান থেকে ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস। এরপরে 2 নম্বর যে ক্রাইটেরিয়া দেয়া ছিল, ইউজ অফ প্যাসিভ ফর্মস, অর্থাৎ যে সেন্টেন্সগুলো প্যাসিভ ফর্মে লেখা আছে সেগুলো এখানে দিলেই হবে। তো প্রথমে দেখো, সেন্টেন্স 1 নম্বর সেন্টেন্সটি আমি দিয়েছি, চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড, এবং এই অংশটা কিন্তু বোল্ড করা আছে, অর্থাৎ এটা কিভাবে প্যাসিভ হলো আমরা কিভাবে বুঝবো? দেখো, চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড, এই অংশটুকু দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা প্যাসিভ ফর্মে লেখা রয়েছে। এরপরে দেখো, আরো একটি সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স নাম্বার 6 নম্বর সেন্টেন্সটাকে আমি এখানে সংযুক্ত করেছি, ইন অ্যাডিশন দে আর লো পেইড,
এইখানে দেখো লো পেইড শব্দটি কিন্তু আমি বোল্ড করে দিয়েছি, অর্থাৎ এই দে আর লো পেইড দেখলেই বোঝা যায় যে এটি কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে। তাই আমাদের যে ক্রাইটেরিয়া ছিল এখানে ইউজ অফ প্যাসিভ ফর্ম, সেই ইউজ অফ প্যাসিভ ফর্ম থেকে আমরা এই দুইটা সেন্টেন্স এখানে সাজিয়েছি এবং তোমাদের বোঝার সুবিধার্থে কোথায় প্যাসিভ হয়েছে সেটাও আমি বোল্ড করে দিয়েছি। এরপরে দেখো ইউজ অফ লং সেন্টেন্সেস অর্থাৎ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এটা খুব ইজি, এখানে জটিল কিছু নেই। অর্থাৎ যেগুলো বড় সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, এ ধরনের সেন্টেন্স এখানে দিলেই হবে। তো প্রথমে দেখো 2 নাম্বার সেন্টেন্স এবং 5 নাম্বার সেন্টেন্সটি আমি এখানে সাজিয়েছি। 2 নাম্বার সেন্টেন্সে বলা আছে ইট ইজ আ হাইলি contentious ethical issues in developing and underdeveloped countries where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families. এটি কিন্তু একটি লং সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো এরপর দেখো ঠিক 6 নম্বরটাও একটি লং সেন্টেন্স। Children employed in these regions are often subjected to dangerous working conditions and long working hours which can lead to physical and mental health problems. তো এটিও একটি লং সেন্টেন্স, অর্থাৎ আমাদের যে 3 নম্বর ক্রাইটেরিয়া ছিল ইউজ অফ লং সেন্টেন্স সেটি আমরা ফিল করেছি। এরপরে আমাদের যে 4 নম্বর ক্রাইটেরিয়া লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি কোহেসিভ ডিভাইস। দেখো এই 4 নম্বর ক্রাইটেরিয়াটি একটু ডিফারেন্ট এবং একটু কঠিন ছিল, যেটা বোঝানোর জন্য তোমাদেরকে কিন্তু আমি এগুলো বিস্তারিত আলোচনা করেছি। লিটারাল ল্যাঙ্গুয়েজ কি, একাডেমিক ভোকাবুলারি কি, কোহেসিভ ডিভাইস কি, এগুলো কিন্তু আমি আগেই আলোচনা করেছি। তো দেখো এখান থেকে আমরা 6 নম্বর সেন্টেন্স নিয়েছি আর 7 নম্বর সেন্টেন্স নিয়েছি, দুটি সেন্টেন্স। এখান থেকে আমরা এই টার্মগুলোকে অর্থাৎ লিটারাল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ভোকাবুলারি এবং কোহেসিভ ডিভাইস এগুলোকে আলাদা করেছি। কিভাবে খেয়াল করো, ইন অ্যাডিশন বোল্ড করা রয়েছে এবং পাশেই ব্র্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ যে কোহেসিভ ডিভাইস লেখা আছে, অর্থাৎ ইন অ্যাডিশন শব্দটি এখানে কোহেসিভ ডিভাইস। এরপরে হচ্ছে দে আর পেইড লো ওয়েজেস, এই যে দে আর পেইড লো ওয়েজেস এটিও বোল্ড করা রয়েছে এবং ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি লিটারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এতটুকু হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ, পেইড লো ওয়েজেস and are often denied access to education and health care, এটা হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ। এরপরে 7 নম্বর সেন্টেন্সে দেখো অন দ্য আদার হ্যান্ড এবং ব্র্যাকেটে আমি এখানে লিখে দিয়েছি কোহেসিভ ডিভাইস। খেয়াল করো, তার মানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড এই শব্দটি হচ্ছে কোহেসিভ ডিভাইস। এরপরে দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, লিটারাল ল্যাঙ্গুয়েজ। তো এটাও কিন্তু লিটারাল ল্যাঙ্গুয়েজ, আমি যে ব্র্যাকেটে লিখে দিয়েছি অর্থাৎ বোল্ড করা যে অংশটি সেটি। এবং এরপর হচ্ছে সাসেস দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফিনান্সিয়ালি। এখানে সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফিনান্সিয়ালি এটুকু কিন্তু হচ্ছে এখান থেকে লিটারাল ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে এখান থেকে আমি একাডেমিক ভোকাবুলারি কেন আইডেন্টিফাই করে নিই, অর্থাৎ এই যে শব্দগুলো বোল্ড করা রয়েছে এর মধ্যেই তোমার একাডেমিক ভোকাবুলারি রয়েছে এবং পুরোটা মিলে লিটারাল ল্যাঙ্গুয়েজও হয়, তাই আমি আর এটি আলাদাভাবে আইডেন্টিফাই করে নিই। তো এরপরে দেখো আমাদের পরের যে ক্রাইটেরিয়া চেয়েছে সেটা হচ্ছে ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, অর্থাৎ বড় যে সেন্টেন্স আছে একদম ফুললি ইলাবোরেট করা হয়েছে সেই সেন্টেন্সগুলো এখানে সাজিয়ে দিলেই হবে। তো আমি এখানে দেখো 7 নম্বর সেন্টেন্সটা এখানে সাজিয়ে দিয়েছি, কারণ কি 7 নম্বর সেন্টেন্সটা একদম ইলাবোরেটলি করা হয়েছে। On the other hand, there are arguments in favor of child labor, such as the need for children to support their families financially, the importance of learning practical skills, and the argument that the alternative to child labor may be begging, stealing, or worse. তো আমাদের যে লাস্ট যে ক্রাইটেরিয়া ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড সেটি কিন্তু এই 7 নম্বর সেন্টেন্সে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো এবং এর দ্বারা ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবে। তো এরপরে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।